নমস্কার, অন্তরালের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি তা খুবই দুর্দান্ত একটি ঘটনাটি আমি নিজে যখন শুনেছিলাম তখন প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি আমাকে আমার এক ছাত্র শেয়ার করেছে। আমার ছাত্রটির নাম সাবির। তো সাবির যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি ওরই ভাষায় ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরছি। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি আমাকে আমার এক ছাত্র শেয়ার করেছে। আমার ছাত্রটির নাম সাবির। তো সাবির যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি ওরই ভাষায় ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরছি। তো সাবির বলছে, এই ঘটনাটা ঘটেছিল আমার এক চাচাতো বোনের সাথে। আমাদের চাচারা থাকতেন আমাদের গ্রামের বাড়িতে। আমরা বর্তমানে যেখানে থাকি সেখান থেকে গাড়িতে করে গেলে 20-25 মিনিটের রাস্তা। দিনটা ছিল রবিবার সকাল, সময় তখন প্রায় 8টা বাজে। আমি নাস্তা করছিলাম, হঠাৎ বাবা হন্তদন্ত করে ঘরে এসে ঢুকলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, তোর মা কই রে? আমি মাকে ডাক দিলাম। মা বাবার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হলো এই সকালবেলা? বাবা বললেন, আরে আমাদের যে মুন্নি, ওই সুলেমানের ছোট মেয়ে, ও কেমন যেন করছিল, সবাই হাসপাতালে নিয়ে গেছে। তারপর আমি, বাবা আর মা সবাই তাড়াতাড়ি করে তৈরি হয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি মুন্নি 2-3 দিন থেকেই যেন কীরকম আচরণ করছিল। খাবার খেতে চাইতো না, কারোর সাথে কথা বলতো না, জোর করে খাওয়াতে চাইলে সবই ফেলে দিত। তারপর কাল রাতে ওর জ্বর আসে, প্রবল জ্বর, গা পুড়ে যাচ্ছে। যেহেতু চাচারা গ্রামের দিকে থাকতেন তো রাতে হাসপাতালে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায়, তাই সকাল হওয়ার অপেক্ষা করছিলেন। আর চাচি মুন্নির কপালে জলপট্টি করছিলেন। ভোরবেলার দিকে মুন্নির জ্বর কিছুটা নেমে আসে। তারপর সকালবেলা কিছুক্ষণ পরে যখন চাচি মুন্নিকে 1 গ্লাস গরম দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসেন তখন মুন্নি চিৎকার করে জ্ঞান হারায়। তখনই চাচারা মুন্নিকে দিয়ে হাসপাতালে যায়। বাবাকে এই খবরটা আমাদের গ্রামের আরেক চাচা দিয়ে যান। হাসপাতালে আনার পরে আমরা যখন পৌঁছাই তখন মুন্নির জ্ঞান ফিরেছে। এখন সে বেশ ভালো বোধ করছে। তো কিছুক্ষণ পর ওকে ডিসচার্জ করা হয়। তারপর আমরাও বাড়ি চলে আসি, মুন্নিরাও বাড়িতে চলে যায়। ঘটনাটা এইখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু কে জানতো আসল ঘটনার শুরু তো এখান থেকেই হবে। জ্বর ভালো করে ছাড়তে ছাড়তে 2-3 দিন লেগে যায়। মুন্নি তখনও তেমন সবার সাথে মিশতে চাইতো না। সবাই ভেবেছিল জ্বর কমলে আস্তে আস্তে সব ঠিক হবে, কিন্তু জ্বর কমে যাওয়ার পরও মুন্নির অদ্ভুত ব্যবহারগুলো থেকেই গেল। কারোর সাথে কথা বলতে চাইতো না। অনেকবার জিজ্ঞেস করার পর খুবই সংক্ষেপে কোনো কথার উত্তর দিত। খেতেও চাইতো না। চাচি অনেক জোর করে খাবার খাওয়াতে গেলে সে রেগে সব ছুঁড়ে ফেলে দিত। আবার যখন খেতে চাইতো তখন একাই ঘরের সবের খাবার খেয়ে ফেলতো। বাড়ির ছোট বাচ্চারা
কাছে আসলে বলতো, আয় আয় খেলবি আয়। কিন্তু বাচ্চারা মুন্নির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে পালিয়ে যেত। এইসব দেখে চাচি আর দাদি খুবই চিন্তিত ছিল, কিন্তু বাড়ির পুরুষদের বললে ওরা কথাগুলো উড়িয়ে দিত, বলতো, আরে এসব কিছু নয়, কিছুদিন যাক, সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো মুন্নির অবস্থা আরো খারাপ হতে লাগলো। মুন্নি আগে শুধু ঘর অন্ধকার করে বসে থাকতো, কিন্তু এখন এমন হলো প্রায় সময় ও ঘরের বাইরে একা বসে থাকতো। একদিন চাচি দুপুরবেলা খাবার দেওয়ার জন্য যখন মুন্নির ঘরে ওকে ডাকতে গেল, সে দেখতে পেল ঘর অন্ধকার। দেওয়ালের পাশে যে জানালাটা ছিল সেই জানালাটা খুলে দিতেই দেখতে পেল ঘর ফাঁকা। তারপর সে সবাইকে ডেকে জিজ্ঞেস করলো, কেউ কি মুন্নিকে দেখেছে? তখন অনেক খোঁজাখুঁজির পর মুন্নিকে পাশের বাগানের মধ্যে থাকা একটি পুরনো কুয়ার উপর বসে থাকতে দেখা গেল। মুন্নির এইসব আজব কাণ্ড কারখানা গ্রামে কিছুটা ছড়িয়েও পড়ল। তা শুনে গ্রামের মহিলারা মাঝে মধ্যে এসে দেখে যেত মুন্নিকে। সেই দিনই গ্রামের এক বৃদ্ধ মহিলা মুন্নিকে দেখতে আসলো। মুন্নিকে দেখার পর সেই মহিলা বলল, হ্যাঁ গো, তোমরা ওকে ভালো কোনো মৌলানাকে দেখাও, ওর অবস্থা ভালো ঠেকছে না। চাচি জানতেন তার স্বামী এইগুলো বিশ্বাস করবেন না, তাই তিনি প্রায় সন্ধেবেলা কাঁদো কাঁদো অবস্থায় আমাদের বাড়িতে আসেন। আমরা জানতাম মুন্নি পাগলামি করছে, কিন্তু এত বাড়াবাড়ি হয়ে গেছে সেটা আমরা কেউ জানতাম না। সব ঘটনা শোনার পর রাতে বাবা আমাদের বড় মসজিদের মৌলানা সাহেবের বাড়িতে গেলেন। মৌলানা সাহেব বললেন কাল উনি একবার ওই বাড়িতে যাবেন। কথা মতো পরের দিন আমি, বাবা আর মৌলানা সাহেব রওনা হলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। মেন রোড থেকে আমাদের গ্রামের বাড়ি কিছুটা ভিতরে। মেন রোড থেকে নেমে মাটির রাস্তা, সেই রাস্তা ধরে কিছুটা আসার পর বাঁশবন, এবং বাঁশবনের পাশে একটি বড় এলাকা জুড়ে শ্মশান। শ্মশান পার হওয়ার পর ক্ষেতের জমি এবং আরেকটু এগিয়ে গেলে আমাদের গ্রামের বাড়ি। যখন আমরা রওনা হলাম তখন সকাল 10টার আশেপাশে, কিন্তু বিপদ ঘটল অর্ধেক পথ আসার পর। আমাদের গাড়িটা হঠাৎই খারাপ হয়ে গেল। সেটাকে সারাতে অনেক সময় গেল। যাই হোক, তারপর আমরা আবার গাড়িতে উঠে বসলাম। এইবার নির্বিঘ্নে এসে পৌঁছলাম মাটির রাস্তায়। যেহেতু মাটির রাস্তা দিয়ে গাড়ি যায় না, তাই আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। আমরা ভেবেছিলাম হয়তো নির্বিঘ্নে পৌঁছে যাব, কিন্তু আমরা জানতাম না যে আমাদের অদৃষ্টে আমাদের জন্য আরও এক চমৎকার অপেক্ষা করছে। চমৎকার কেন বললাম তা ক্রমশই প্রকাশ্য। মাটির পথ ধরে হেঁটে যখন বাঁশবনের সামনে আসলাম, তখন হঠাৎ করে বাঁশবনে এক ঝড় উঠল। সে কি ঝড়, যেন আজই পৃথিবী ধ্বংসের দিন। বাঁশবনের বাঁশগুলো বাঁকা হয়ে মাটিতে পড়ছে, আবার পর মুহূর্তেই যেন আকাশ ছুটছে। মৌলানা সাহেব যেন কিছু একটা বুঝতে পারলেন এবং মনে মনে কি যেন পড়তে শুরু করলেন। অমনি কয়েকটা বাঁশ ঠিক আমাদের সামনে রাস্তার এপার ওপার হয়ে পড়ল, অর্থাৎ যাওয়ার আর কোনো উপায় নেই।
আমি এই হঠাৎ ঘটা ঘটনায় আশ্চর্যচকিত হয়ে ভয়ে বাবার হাতখানা চেপে ধরলাম। তারপর দেখতে পেলাম অদূরে দাঁড়িয়ে আছে কিছু ছায়ামূর্তি। প্রকৃতির প্রবল অত্যাচার কিছুটা শান্ত হলেও সেই লীলা তখনও চলছে। আকাশ যেন কিরকম অন্ধকার বর্ণ ধারণ করল। কিন্তু এ কি, এই মাত্র যেখানে কিছু ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এখন দেখছি সেখানে অনেকগুলো ছায়ামূর্তি, যেন লক্ষ লক্ষ ছায়ামূর্তি আমাদের চারিদিক থেকে ঘিরে রয়েছে। মৌলানা সাহেব দুহাত তুলে দোয়া পড়ে কাকে যেন ডাকলেন। অমনি পরিবেশ একেবারে স্তব্ধ হয়ে গেল, যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ দেখতে পেলাম কয়েকজন ছায়ামূর্তি মৌলানা সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দেখলাম প্রায় 40-50 জনের মতো ছায়ামূর্তি মৌলানা সাহেবের সামনে দাঁড়িয়ে, এবং তাদের শরীর থেকে কীরকম যেন এক প্রকারের আলো ঠিকরে বেরিয়ে আসছে। কারো শরীরের পাশে নীলচে আভা, কারো বা লালচে রঙের আলো। তাদের সবার শরীর পুরো সাদা বর্ণের, গায়ে লম্বা আলখাল্লার মতো পোশাক। আমি চমকিত হয়ে দেখলাম ওদের সবার চোখে এক প্রকার স্বর্গীয় আলোর আভাস। তারপর আবার ঝড় শুরু হলো। প্রবল বাতাসের বেগ সহ্য করতে না পেরে আমি বাবার পিঠে মুখ লুকিয়ে চোখ বন্ধ করলাম। আনুমানিক 7-8 মিনিট ধরে চলল সেই ঝড়, সেই তাণ্ডব লীলা। তারপর হঠাৎই শান্ত হয়ে গেল। চোখ খুলে দেখলাম সব শান্ত। চারিপাশ দেখে কিছুতেই মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগেও এই জায়গাতে চলছিল এক ভয়ঙ্কর মৃত্যুলীলা। পরে জেনেছিলাম আমাদেরকে 3000 জন জিন ঘিরে রয়েছিল মৌলানা সাহেবকে ওই বাড়িতে যাওয়ার থেকে আটকানোর জন্য, এবং মৌলানা সাহেব উনার পোষা 50 জন জিনকে ডেকে ওদেরকে দিয়ে 3000 জিন তাড়িয়েছিলেন। আসলে ওই 50 জন জিনকে মৌলানা সাহেব পড়াতেন, অর্থাৎ ওরা উনার ছাত্র ছিল। যাই হোক, তারপর আমরা গিয়ে পৌঁছাই আমাদের গ্রামের বাড়িতে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মৌলানা সাহেব কি যেন পড়তে শুরু করলেন এবং চারিদিকে ফু দিতে লাগলেন। তারপর এভাবেই তিনি ঘরে ঢুকলেন। ঘরে সবাই এসে জমা হলো, একমাত্র মুন্নি ছাড়া। মৌলানা সাহেব বললেন, তোদের ঘরে যে আছে সে এতদিনে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, একে ছাড়ানো অনেকটা কষ্টকর হবে। তারপর একটু পরে তিনি মুন্নির ঘরে গেলেন। মুন্নি জানালার দিক মুখ করে দরজার দিকে পিছন দিয়ে বসেছিল। মৌলানা সাহেব ঘরে ঢুকতেই মুন্নি যেভাবে বসেছিল সেই অবস্থাতেই পিছন দিকে না ঘুরে বলল, কেন এসেছিস? চলে যা, তোর আশা বৃথা যাবে, কোনো কিচ্ছু করতে পারবি না। মৌলানা সাহেব ওর কথার উত্তর না দিয়ে বললেন, কেন ধরেছিস ওকে? মুন্নি বলল, ও আমার গায়ে থুতু কেন দিয়েছিল? আমি তো পথের ধারে বসেছিলাম, আমি তো কাউকে কিছু করিনি। অর্থাৎ মুন্নির বয়ানে মুন্নির ভেতর থাকা অশরীরীটি যা বলল তা হলো, মুন্নি একদিন বিকেলবেলা গ্রামের এক শিক্ষকের বাড়ি থেকে টিউশন করে যখন বাড়ি ফিরছিল, তখন মুন্নিদের বাড়ির থেকে একটু দূরে পথের ধারে যে ডোবাটা আছে সেখানেই নাকি বসেছিল এই অশরীরী, এবং মুন্নি নাকি তার গায়ে থুতু দিয়েছিল। বলা বাহুল্য, এই অশরীরীটি ছিল একটি
কিশোর ছেলের। মৌলানা সাহেব সব শুনে বললেন, তুই যে বসেছিলি তাও দেখতে পাইনি, ওকে ছেড়ে চলে যা, না হলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তখন মুন্নির ভাষায় সেই অশরীরীটি বলল, আমাকে একটি কালো পাঠা ছাগল দিতে হবে, আর আমি যখন বেরিয়ে যাব তোরা কেউ ঘরের ভিতরে থাকবি না, দরজার আশেপাশেও থাকতে পারবি না। মৌলানা সাহেব রাজি হলেন। যথারীতি একটি কালো ছাগল উঠোনে এনে রাখা হলো এবং আমরা সবাই মুন্নির ঘর থেকে বেরিয়ে দরজার থেকে একটু দূরে দাঁড়ালাম। হঠাৎই একটি ঝড়ো হাওয়া মুন্নির ঘর থেকে বেরিয়ে উঠান ক্রস করে চলে গেল এবং সাথে সাথে সবাই দেখতে পেলাম মুন্নির অচৈতন্য দেহটি মাটিতে লুটিয়ে পড়ছে। আমরা সবাই দৌড়ে ঘরে গিয়ে মুন্নির চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করি এবং যথারীতি ওর জ্ঞান ফিরে আসে। তারপর মৌলানা সাহেব বললেন, বিপদ কেটে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানতো এর থেকেও বড় বিপদ সবার জন্য অপেক্ষা করছিল। আমার বাবা মৌলানা সাহেবকে এগিয়ে দেওয়ার জন্য মৌলানা সাহেবকে নিয়ে বেরিয়ে পড়েন। আমি তখন চাচাদের ঘরেই থেকে গেলাম। এদিকে মুন্নি জ্ঞান ফেরার পর খেতে চাইল। যথারীতি চাচি তাকে খেতে দিলেন, কিন্তু আশ্চর্য, মুন্নি এক নিমিষে সব খাবার শেষ করে বলল, দে দে, আরো দে, আমায় আরো দে। আমরা সবাই অবাক। চাচি তো ভয়ে চিৎকার করে উঠল, সাথে সাথেই ছড়িয়ে পড়ল। কিছুই ঠিক হয়নি। তখনই আমার এক চাচাতো ভাই ছুটল মৌলানা সাহেবকে ফিরিয়ে আনতে, যদি ওদেরকে পথে পাওয়া যায়। সৌভাগ্যবশত বাবা আর মৌলানা সাহেবকে পাওয়া গেল। ওরা তখন সেই বাঁশবাগানের কাছেই ছিলেন। মৌলানা সাহেব সব শুনে আশ্চর্যচকিত হয়ে ফিরে আসলেন। এইবার মুন্নি রীতিমতো পাগলামি শুরু করেছে। চিৎকার, কান্না এবং অকথ্য ভাষায় মৌলানাকে গালাগালি দিচ্ছে এবং তার সাথে সে কি ওর গায়ের জোর, বাপরে সে কি শক্তি! বাবা চাচা ওরা মিলে একা ওকে সামলাতে পারছে না। এবং আশ্চর্যের বিষয় হলো মুন্নি 2-3টে পুরুষ কণ্ঠে কথা বলছে। মৌলানা সাহেব ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারেন। আমার একটি চাচাতো ভাইকে ডেকে বললেন, 6-7 দিন হয়েছে এমন কোনো কবরের মাটি এবং কাফনের কাপড়ের একটি টুকরো লাগবে। এবং চাচাকে ডেকে আরও কয়েকটি জিনিস আনার জন্য বললেন। তখন মুন্নিকে বিছানার সাথে বেঁধে রেখে ওরা গেলেন জিনিসগুলো জোগাড় করতে। বলা বাহুল্য, মৌলানা সাহেব বললেন, মুন্নির ভিতর 3টা জিন একসাথে আছে। সেই ছেলেটি যাওয়ার সময় তার 3 বন্ধু জিনকে মুন্নির শরীরে প্রবেশ করিয়ে চলে যায়, যেন পরে সে আবার এসে মুন্নির দেহে প্রবেশ করতে পারে। এবং সে যেভাবে জিনগুলোকে বেঁধে রেখে গেছে ঠিক সেইভাবেই একটি বন্ধন তৈরি করতে হবে এবং তা কাটাতে হবে। মৌলানা সাহেব তারপর ওই কাফনের কাপড়ের টুকরো দিয়ে একটি গিঁট বাঁধলেন। তারপর চাচাদের বড় পুকুরটিতে 7 হাত জলের নিচে ডুব দিয়ে একটি বাঁশ পুকুরের নিচে মাটিতে পুঁতে দিলেন এবং আয়াতুল কুরসি পড়ে জলের নিচে সেই গিঁটটিকে বাঁশের মধ্যে ফালা করে ঢুকিয়ে ছিঁড়ে ফেলেন। এদিকে মুন্নি ঘরে অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। সবাই ঘরে আসেন। মৌলানা সাহেব তারপর মুন্নির দেহ বন্ধন করে দেন এবং চাচিকে বলেন মুন্নিকে চোখে চোখে রাখার জন্য। তখন বিকেল হয়ে গিয়েছে। এইভাবেই একটি বীভৎস দিন আমার জীবনে অতিবাহিত হয়। এই ছিল আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া আমারই চাচাতো বোনের সাথে সত্যি একটি ভৌতিক ঘটনা।
আশা করি আজকের এই লোমহর্ষক ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এপিসোডটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে, এবং আপনাদের সাথেও যদি এই রকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অন্তরালে 99@gmail.com এই জিমেইলটিতে শেয়ার করবেন। আমি আবারও বলছি, ontorale99@gmail.com। যারা ঘটনা শেয়ার করবেন আপনারা অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবেন। আমি শাউট আউট সেকশনে আমাদের পরিবারের সবাইকে ফলো করার জন্য বলবো। আজকের এই অন্তরালের এই দ্বিতীয় এপিসোডে আমরা শুনলাম দুর্দান্ত একটি ঘটনাটি আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, এবং আপনাদের বলছি আপনারা এপিসোডটি অনেক অনেক শেয়ার করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের উপরই বেস করেই আমার এই চ্যানেল। বেসিক্যালি আমরা সবাই একসাথে এই অন্তরালে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সবাইকে একই সাথে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনো রকমই সম্ভব নয়। তাই আপনারা পাশে থাকবেন, ভালোবাসা এবং আশীর্বাদ করবেন, এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন আমাদের এই অন্তরালের ঘটনা। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।